এই বছর প্রথম 4 মাসে হত্যাকাণ্ডের শিকার হয়েছে 1300 সামথিং। এর আগের বছরগুলোর সঙ্গে যদি আপনি তুলনা করেন, এই সংখ্যাটি কখনো 55, কখনো 54, কখনো 51, কখনো 47। আমি 2020 সাল থেকে 24 পর্যন্ত পরিসংখ্যান দিলাম। 25-এ গিয়ে প্রথম 4 মাসে এটা 1300 সামথিং ক্রস করলো। সমকালের রিপোর্ট, এটি যে কেউ ভেরিফাই করে নিতে পারে। বাংলাদেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে এটা নিয়ে কথা বলতে আসলে এখন নতুন করে বলার কিছু নাই। আজকে আমরা সোহাগকে নিয়ে যখন আলোচনা করছি, এই হত্যাকাণ্ডটি বর্বরতার সকল সীমাকে ছাড়িয়ে গেছে। এবং সত্যি বলতে কি, ভিডিওটি আমি দেখতে পারিনি। আমি যখন একটা পর্যায়ে গিয়ে আমার মনে হয়েছে যেটা আর আমার পক্ষে দেখা সম্ভব না, সো আমি দেখিনি ভিডিওটি। কিন্তু আমি অনুমান করতে পারি এরকম নৃশংসতা বোধহয় বিশ্বজিতের সঙ্গে তুলনীয়, যেটা অনেকেই তুলনা করেছেন। কিন্তু একই সঙ্গে আমি কয়েকটা প্রশ্ন আজকে রাখতে চাই। এই যে ঘটনাটি ঘটলো, এর আগে গত 9 মাস ধরে আমরা কি ধারাবাহিকভাবে দেখিনি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিভাবে হচ্ছে? আমরা কি দেখিনি যে 100টার উপর মাজার ভাঙা হয়েছে? আমরা দেখেছি নারী ফুটবলারদের ফুটবল খেলা বন্ধ করার পায়তারা হয়েছে। আমরা দেখেছি নারীর পোশাকের উপর পুলিশিং হয়েছে। আমরা দেখেছি মব হয়ে বিভিন্ন বাড়িতে ঢুকে গিয়ে এক্স আওয়ামী লীগ, এক্স এমপি এর পরিচয়ে, এমনকি একজন সাংসদের সাবেক স্ত্রী, তার বাড়িতেও, তিনি বিদেশে আছেন, তার খালি বাড়ি, সেই বাড়িতেও লোকজন ঢুকে গেছে। আমরা কি দেখিনি এই ঘটনাগুলো? আমরা তো দেখেছি। এর মধ্যে কয়টা ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে? আমরা দেখেছি নারীর পোশাক নিয়ে কটূক্তি করার পরে যখন গ্রেফতার হয়েছেন এক ব্যক্তি, তাকে বরণ করে নেয়ার জন্য ফুলের মালা নিয়ে লোকজন থানার বাইরে অবস্থান করেছে। আমরা দেখেছি সাবেক সিইসি, তিনি হয়তো মৃত্যুদণ্ড পাওয়ার মতন অপরাধ করেছেন। আপনি তাকে মৃত্যুদণ্ড দেন দেশের আইন অনুযায়ী, কিন্তু আপনি তাকে জুতার মালা পরাবেন, আপনি তার গায়ে ডিম ছুড়বেন, সেটা কি হতে পারে? এটা কি সভ্য দেশে হয়? সো কোনো একটা ঘটনা না আপনি হঠাৎ করে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। এই ঘটনাটি ঘটবার ঠিক একদিন আগে খুলনাতে যুব দলের এক কর্মীর পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করা হয়েছে না? হয়েছে তো। পায়ের রগ কারা কাটে, পায়ের রগ কাটা কাদের সিগনেচার ওয়ে অফ হ্যান্ডলিং দ্য অপোনেন্ট আমরা কি জানি না? আমরা তো জানি। সো এখন যদি আপনি হঠাৎ করে সোহাগের ঘটনাটা নিয়ে আমরা আলোচনা করি, তাহলে মনে হয় প্রেক্ষাপটের বাইরে গিয়ে আলোচনাটা ঠিক সার্বিক আলোচনা হবে না, সর্বাঙ্গীন আলোচনা হবে না। এরপরেও প্রশ্ন আছে। প্রেক্ষাপটটা যদি আমি একপাশে সরিয়ে রাখি, ঘটনাটি ঘটেছে প্রকাশ্য দিবালোকে, কোনো রাতের অন্ধকারে না। হাজারটা মানুষ, মিটফোর্ড এলাকা কি পরিমাণ জনবহুল এলাকা আপনি যেমন জানেন, আমরা জানি, ঢাকাবাসী সবাই জানে। সেই এলাকায় প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে একটা মানুষকে থেতলে ফেলা হলো, একজনও এগিয়ে আসলো না কেন? 100 গজ দূরে আনসার ক্যাম্প, আনসার বাহিনী ওখানে ডিউটি পালন করে, তারা তখন কি করছিল? 3 হচ্ছে, বাংলাদেশে আমরা পছন্দ করি না করি একটা সরকার আছে, নির্বাচিত হোক না হোক একটা সরকার আছে, গণ অভ্যুত্থান আর বিপ্লবের মধ্যে মারামারি হোক একটা সরকার আছে, সেই সরকারের একটা স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, একটা ল এনফোর্সমেন্ট বাহিনী আছে। তারা কি করলো? এই প্রশ্নগুলোর জবাব তো সরকারকে দিতে হবে। আপনি একজন অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে পালবেন, আমি ওনাকে অথর্ব বলছি, তার হাজারটা কারণ আছে। উনি একমাত্র উপদেষ্টা যিনি গুলির ম্যাগাজিনকে চশমা বা মোবাইলের সঙ্গে গুলিয়ে ফেলেন। মানে চশমা বা মোবাইল যেমন অতি গুরুত্বপূর্ণ কিন্তু কোনো হার্মলেস একটা আইটেম, গুলিও সম্ভবত ওনার কাছে অতি গুরুত্বপূর্ণ, বাট নট দ্যাট হার্মফুল একটা আইটেম। ওনার ব্যর্থতার পরিচয় উনি দিয়েছেন প্রথম দিন থেকেই। এবং আমি যে পরিসংখ্যানটা দিলাম, এটা জাস্ট হত্যার পরিসংখ্যান। এই পরিসংখ্যানটাই ইন্ডিকেট করে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে যে মানে বস্তুটা এক্সিস্ট করে, সেইটার কি অবস্থা। আজকে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা অত্যন্ত ভাইটাল কোয়েশ্চেন তুলেছেন। ভিডিওতে পরিষ্কার দেখা গেছে কে এই মাথা থেতলে দিয়েছে, তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না। আমরা তো সাধারণত আর্মস দেখলে লোকে সরে যায়, ফায়ার আর্মস দেখলে লোকে সরে যায়।
ইট পাথর এগুলো লাঠি এগুলো দেখলে তো মানুষ সরে না। তাহলে ওই লোকগুলোকে কারা কন্ট্রোল করছিল যখন সোহাগের উপর অ্যাটাক হয়? কারা ওই চারপাশের মানুষদেরকে ভীতির মধ্যে রেখেছিল যে এখনো প্রথম আলোতে কথা বলতে গেলে প্রত্যক্ষদর্শীরা নাম গোপন রাখার শর্তে কথা বলছেন? তার মানে কি, ধরেন আওয়ামী লীগের সময় যুবলীগ ছাত্রলীগ পিটায় মারছে বিশ্বজিৎকে, কথার কথা, তো তখন তো সরকার আওয়ামী লীগের, সো প্রত্যক্ষদর্শীরা হয়তো অনেকে মুখ খুলতে ভয় পেয়েছে যে সরকার আওয়ামী লীগের, এখন মুখ খুললে কি না কি হয়। এই সরকারটা কাদের? এই সরকারটা কাদের যে খুনির ব্যাপারে মুখ খুলতে সাধারণ মানুষ ভয় পাচ্ছে? সেই খুনি যার হাতে কোনো ফায়ার আর্মস নাই, যার হাতে কেবল ইটের টুকরা পাথরের টুকরা আছে, সেই খুনির ব্যাপারে মুখ খুলতে প্রত্যক্ষদর্শীরা কেন ভয় পাচ্ছে? কারা ভয় দেখাচ্ছে? সরকার কেন যাকে ভিডিওতে দেখা যাচ্ছে তাকে গ্রেফতার করছে না? সরকারটা কাদের? আওয়ামী লীগের সময় আমরা জানতাম এটা আওয়ামী লীগের সরকার। আমি যদি প্রশ্ন করি ইউনূস সরকার কাদের সরকার, আমি সত্যি জানি না ইউনূস সরকার কাদের সরকার। আমি বিশেষ করে সোহাগের ঘটনার পরে আমি সত্যিই জানি না। এবং সোহাগের ঘটনাটা ঘটলো ঠিক যুবদলের একজন নেতার বা একজন কর্মীর পায়ের দুটো রগ কাটার পরে। পায়ের রগ কেটে যুবদলের কর্মীর মৃত্যু নিশ্চিতের পরদিনই সোহাগের ঘটনা ঘটলো। কেন? হত্যার ঘটনা আগেই ঘটেছে, দুদিন আগে। কেন? জি, আমি আসবো আপনার কাছে। আমি একটু আনিস আলমগীর আপনার কাছে আসি। এই ঘটনা আসলে রাজনৈতিক দায় কতটুকু সেটি হয়তো থাকতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব তো সরকারের। আজকে তারেক রহমানও বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী চালায় সরকার, অপরাধীদের সরকার ধরছে না কেন? দুদিন পরে আমরা দেখলাম যে যাদেরকে ধরা হলো, 2 বা 3 জনকে ধরা হলো, তাদেরকে রিমান্ডে নেওয়া হলো। 2 দিন লাগলো এই ঘটনার অ্যারেস্ট করতে। রাইট, এটা খুব আনফরচুনেট যে ঢাকা শহরের মতো একটা জায়গায় এ ধরনের একটা ঘটনা ঘটলো বুধবারে। সেটা মামলা হলো তার পরের দিন, বৃহস্পতিবার মামলা হলো, শুক্রবারে রাতে গিয়ে বিকালে গিয়ে এটা ভাইরাল হচ্ছে। তার মানে কি, মিডিয়া কোথায়? এই দেশে কি মিডিয়া কার্যকর আছে আর বলা যাবে? এরকম শহরের মধ্যে একটা ইভেন্ট যখন মিডিয়া কভার করতে পারে না, মিডিয়া জানে না। আগে তো আমরা দেখতাম যে ক্রাইম রিপোর্টার যারা আছে তারা থানা রাউন্ড অফ করতো, সেখান থেকে তারা জানতে পারতো যে আজকে শহরে কি ক্রাইম হয়েছে সবগুলো। এটা কিন্তু সেই পুরনো আমল থেকে, এরশাদ, বিএনপি, আওয়ামী লীগ সব আমল থেকে হয়েছে। তাহলে সেই রাউন্ড অফ কি চলে গেছে এই রিপোর্টারদের জন্য? এরা জানে না কেন? এরা সোশ্যাল মিডিয়ার প্রেক্ষিতে এরা জানছে যে দেশে এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটেছে, রাজনৈতিক দলগুলো জানছে, সব প্রতিক্রিয়া দিচ্ছে, সবাই বিমর্ষ হচ্ছে, মানে আশ্চর্য হচ্ছে এই ধরনের ঘটনা কিভাবে করতে পারে, পাথরটা যে কিভাবে মারছে। আমি তো মানে না দেখার তালে থাকি সব সময় এগুলো, কিন্তু আমার ইনবক্স হোয়াটসঅ্যাপ ভরাই ফেলতেছে এগুলা যে কেন কিছু বলেন না, কেন কিছু বলেন না। তো খুললে দেখি যে কি বিভৎস, তখন তো চুপ থাকতে পারি না। এবং আমি তো প্রথমেই বলবো এটা ডক্টর ইউনূসের ব্যর্থতা। ডক্টর ইউনূসের যে একটা সরকার আছে সেটা তো এখানে কোনো টের পাওয়া যায় না। উনি এই দেশটাকে, আমি বারবার বলছি, উনি এখানে এসেছেন এই দেশটাকে তছনছ করে দেওয়ার জন্য, এবং উনি এই তছনছ করে দিয়ে প্যারিসে বা অন্য কোথাও চলে যাবেন। কিন্তু তার ভগ্নাংশ, তার দায় দায়িত্ব এই আমাদেরকে ভোগ করতে হবে, যারা আগামীতে সরকার গঠন করবে তাদেরকে ভোগ করতে হবে। সমাজটা যে উনি যে তছনছ করে দিয়েছেন, এখানে যে ল অ্যান্ড অর্ডার নাই, সেগুলো তো উনার কারণে হচ্ছে। উনি তো কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমি যখন আমার স্ট্যাটাস দিলাম এটা নিন্দা করে, উনার কাছে জবাব চাইলাম, উনার অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চাইলাম, আমাকে তখন কিছু বট বাহিনী, যেগুলোকে অনেকে চেনে এখন, গালাগালি করছে যে আপনি তারেক রহমানকে কেন দায়ী করছেন না, তারেক রহমানকে। আমি তো তারেক রহমানকে আমি দায়ী অবশ্যই করব, কিন্তু কথা হচ্ছে সরকারে তো সে নাই, তাকে যে আমি বলবো আপনি এটা করেছেন কেন। সে যদি সরকারে থাকতো তাহলে তো আমি তাকে ডাইরেক্ট দায়ী করতে পারতাম। আমার সেই লেখা তো তারেক রহমানকে দায়ী করছি। যারা সরকারে আসবে তাদের ট্রেলার দেখতেছি আমরা, যে বাংলা সিনেমা ট্রেলার দেখায় না, যে তারা কি করবে, তারেক রহমানদের শাসন কেমন হবে আমরা সেটাও দেখতেছি। এবং এটাও বলেছি আরেক গোষ্ঠী যেগুলো আসবে তারা তো সরাসরি বলছে যে বাংলাদেশকে তারা তালেবান রাষ্ট্র বানাতে চায়। তো একটা তালেবান রাষ্ট্র বানাতে চায়, আরেকটা কি করবে, এই গত 11 মাস ধরে এমন কোনো চাঁদাবাজির জায়গা নাই, বিএনপি সেখানে যায় নাই, চাঁদাবাজি করেছে এমন কোনো জায়গা নাই, তারা সেখানে মবের মধ্যে তারা একেবারে ছিল না, তারাই বেশিরভাগ মব করেছে। এমন কোনো জায়গা নাই আওয়ামী লীগ নেতাদেরকে হেনস্থাতে তারা ছিল না, তারা ছিল, এবং অনেকে টাকা ইনকাম করেছে। আমি যদি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বলি, আমি
একটা উপজেলা চেয়ারম্যানকে চিনতাম বিএনপির, ওইটা বিএনপি আওয়ামী লীগ আমলে নির্বাচিত হয়েছে, তাকে হাত কড়া পরিয়ে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। আমি তার নিন্দা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। সেই উপজেলা চেয়ারম্যান আমি এখন দেখি যে 300 না 400 কোটি টাকার মালিক। এই যে 5 আগস্টের পরে এমন কোনো জায়গা নাই তার উপজেলায়, আমি উপজেলার নাম নাই বললাম, জানের ভয়ে বলবো না। উনি যে বলতেছিলেন যে লোকজন বলতেছে না কেন, কে সরকার আছে, বিএনপির ভয়েও বলে না, কারণ এরা এত দুর্বৃত্ত হয়ে গেছে, এদের লোকজন এত বেশি আছে। এখন উনি রুমিন খুব ভালো করে বলছে ইউনূস সরকার যে আসলে কে চালাচ্ছে, ইউনূস কার সরকার এটা কেউ জানে না। ইউনূস আসলে কার সরকার এটাই সবচেয়ে বড় আতঙ্কের বিষয়। সরকার কি বিএনপি চালাচ্ছে, সরকার কি জামাত চালাচ্ছে, নাকি এনসিপি চালাচ্ছে? কিন্তু এটা ক্লিয়ার যে ইউনূসের দুই পকেটে, এক পকেটে জামাত আছে, আরেক পকেটে এনসিপি আছে। কিন্তু বিএনপি ক্ষমতায় নাই, কিন্তু ক্ষমতা ভোগ করছে। সেই ক্ষমতা ভোগ করছে বলে ওই উপজেলা চেয়ারম্যান যার কথা বলছি আমি, সে 400 কোটি টাকার মালিক হয় এবং এমন কোনো জায়গা নাই তাকে চাঁদা দিতে হচ্ছে না। আমি এক উপজেলায় দেখেছি, কিন্তু বাকি উপজেলাগুলোতে কি হবে তাহলে বুঝতে পারেন। একটা পাতি নেতাকে দেখেছি, তাকে পুলিশ গার্ড দিচ্ছে। আমি বললাম ওর সাথে গার্ড কেন? বলে যে সে এবার উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে দাঁড়াবে। তাহলে বুঝতে পারেন কি ধরনের। ইউনূস একজনে বলতে পারে যে আমি তো অসহায়, আমি তো কিছু করতে, তাহলে অসহায় আপনি চলে যান। আপনি অসহায়, আপনি এই দায়িত্ব নিয়েছেন কেন? এবং আপনার এই অসহায়ত্বের জন্য সারা বাংলাদেশের মানুষ আতঙ্কিত। বাংলাদেশের মানুষ জানে না আগামীকাল তার কি পরিস্থিতি হবে, এমন পরিস্থিতিতে দাঁড়িয়েছে। গতকাল সোহাগ মারা গেছে, আজকে আরেকজন মারা গেছে, কালকে আমাকেও মারতে পারে। যে বেশি কথা বলে কেন? এই যে মবের বিরুদ্ধে কথা বলছে কেন? মব কালচার কোথা থেকে আসলো? 5 আগস্ট থেকেই তো শুরু হলো সেটা। বাংলাদেশের সেনাবাহিনীর উপস্থিতিতে বঙ্গভবন, গণভবনে হামলা হলো, লুটপাট হলো। আমাদের প্রধানমন্ত্রীর অফিস লুটপাট হলো। তারপরে সংসদ ভবন লুটপাট হলো, হামলা হলো। 32 নম্বর লুটপাট হলো, আমার চোখের সামনে দেখলাম আমি যে লুটপাট হচ্ছে, আমি ভিডিও করেছি এগুলার। তো এই ঘটনাগুলো ঘটতে দিয়েছে কে? বাংলাদেশ আর্মি তখন ছিল, বাংলাদেশ আর্মি বলেছে যে আমরা এগুলো দেখছি, তাহলে ওনাদের সামনে এগুলো ঘটেছে। সেই সেটার ধারাবাহিকতা চলছে। সরকার পরিবর্তন কি অতীতে হয় নাই? 90-এর অভ্যুত্থানের সময় তো আমরা ছাত্র ছিলাম, আমরা তো কারো বাড়িতে যাই নাই, আমরা তো কোনো নেতাকে হুমকি দিই নাই, কোনোদিন সরকারি সম্পত্তি তো ধ্বংস হয় নাই। তাহলে ডক্টর ইউনূসের সাথে এই যে উনি যে সরকারে গঠন করবেন, ওনার সাথে তো 5 তারিখে কথাবার্তা হয়ে গেছে, ওনার আগেও হয়ে গেছে। উনি তো নির্দেশ দিতে পারেন নাই যে তোমরা এগুলো থামাও, কারণ এটাতে তো আমাকেই বসতে হবে, এই গদিতে তো আমি বসবো, এই দেশটা তো আমি চালাবো। এবং পুলিশ হত্যা হলো, পুলিশ হত্যাও থামানো হয়নি। তো পুলিশকে অকাতরে পুলিশকে হত্যা করা হলো, পুলিশ হত্যা করলো, পুলিশ হত্যাকে ইনডেমনিটি দিল। তো এইগুলো তো সব মবের সব কালচার তো এখান থেকে শুরু হয়েছে। এখন যদি বলে যে এগুলো কেন হচ্ছে, এখনো মবের পক্ষে কথা বলে, মবকে বলছে প্রেশার গ্রুপ, সরকারের লোকেরা বলতেছে। তো সরকারের লোকেরা তো মব যে হচ্ছে এটাই স্বীকার করে না। তাহলে কেন বেপরোয়া হয়ে একজন আরেকজনকে হত্যা করবে না? যে সোহাগকে যাকে হত্যা করেছে তাকে তো বেপরোয়া হয়ে হত্যা করেছে। তারা দেখছে এই দেশে যে কাউকে খুন করলে কিছু হচ্ছে না, এবং সেটা 5 আগস্টের পর থেকে এবং চলেই যাচ্ছে। এর আগে শেখ হাসিনাকে যত নিন্দা করা হয়, গুম খুম হেন তেন, বিচার তো হয়েছে। যে যার কথা বলতেছে, ছাত্রলীগ যাকে কিরিচ দিয়ে মেরেছিল, একটা ট্রেলারকে, জগন্নাথ হলের ছেলেরা যে, জগন্নাথ ইউনিভার্সিটির ছেলেরা যে মেরেছিল, তারও তো বিচার হয়েছে। হতে পারে তাদের কয়েকজন পলাতক থাকতে পারে, হতে পারে সরকার মাফ করুক বা কিছু একটা করুক, আমি জানি না কি হয়েছে, বিচার তো হয়েছে। এখন তো এগুলোর কোনো বিচার নাই, এগুলার পুলিশ হত্যার বিচার নাই, আর বাকিগুলোর হত্যার কি বিচার হবে জানি না। আমি আজকে দেখলাম 634টা মামলার, হত্যা মামলার বিচার চলতেছে, তার অধিকাংশই দিতে পারছে না, চার্জশিট দিতে পারছে না। 70% চার্জশিটে তৈরি করতে পারছে না। আজকে 11 মাস গেছে, কেন তৈরি করতে পারছেন না? কারণ আপনার তো অ্যাডমিনিস্ট্রেশন ছিল না। আপনার এখন হত্যা মামলা তো আপনাকে জায়েজ করতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা মামলাতে 400-500 আসামি। ওই যে পুলিশ কর্মকর্তা, সে তো হয়রান হয়ে যাবে যে এটা করার জন্য। আসিফ নজরুল নতুন ফতোয়া দিলেন যে না, আমরা যে মামলাগুলো যে নাম আসছে সেটাতেই হবে না, আমরা এটাকে পুলিশ যে তদন্তকারী কর্মকর্তা এটা করে তারপরে এটা ঠিক হবে। তার মানে ও এখন যে সরাসরি আগে এই টাকাটা খাইতো যারা মামলা করে, মামলাবাজরা, এখন সরাসরি যে তদন্তে আছে সে খেতে পারবে। আসলে সরকারের উচিত এখানে ইন্ডিভিজুয়াল একটা তদন্ত কমিশন করে দেওয়া, বা যেই
যে মামলাটা চালাচ্ছে সে আর তদন্ত কমিটি আলাদা থাকা, তাহলে এখানে ইনভেস্টিগেশনে বেরোয় আসতে পারতো কে দায়ী আর কে দায়ী না। আলোচনায় ফিরবে একটু বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আর দেশ সম্পর্কে দিচ্ছি একটু ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। কর্মক্ষেত্র দেশের বাইরে, তাদের পাসপোর্টের রঙও সবুজ না, সুতরাং তাদের কোনো অসুবিধা নাই। দুই হচ্ছে জামাতে ইসলামী এবং এনসিপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, আদার্স বিএনপি ছাড়া অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, তারা চাইছে নির্বাচনটিকে যতদূর সম্ভব পিছে ঠেকিয়ে দেয়া। কেন? এখন তারা যে সুযোগ সুবিধা পাচ্ছে, এখন তারা যে রাষ্ট্রীয় প্রোটোকল পাচ্ছে অনেক জায়গাতেই, লিখিত বা অলিখিত ভাবে, এখন তারা চাইলেই যেভাবে প্রধানমন্ত্রী তথা প্রধান উপদেষ্টার সঙ্গে গিয়ে সাক্ষাৎ করতে পারছে, কিংবা ধরুন প্রধান উপদেষ্টার মন খারাপ, তিনি তার চেয়ারে আর থাকবেন না, এই কথাটিও বলবার জন্য প্রধান উপদেষ্টা তাদেরকেই বেছে নিচ্ছেন। এইরকম একটা রাজকীয় ভাবসাব থেকে তারা মুহূর্তেই ছিটকে পড়ে যাবেন একটা নির্বাচন হলেই, মানে ইটস জাস্ট আ ম্যাটার অফ এ পলক, চোখের পলকে তাদের এই সময়টা শেষ হয়ে যাবে, নাই হয়ে যাবে। এটা তাদের চাইবার তো কোনো কারণ নাই। দেখুন, সোহাগের ঘটনা নিয়ে যখন আমরা আলোচনা করছি, এই মাত্র আমি দেখলাম আজকে এটা নিউজ, 5 কোটি টাকা চাঁদা না পেয়ে পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, গুলি, আহত 1। কারা চাঁদা চেয়েছে, কারা গোলাগুলি করেছে, এটা বের করার দায়িত্ব সরকারের। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রথম দিন থেকে বলে আসতেছেন, আমি আমার যেটুকু করার আমি করছি, আমি তো সরকারে নাই, মানে বিএনপি তো সরকারে নাই, আমি বহিষ্কার করতে পারি, বহিষ্কার করতেছি। সরকারে তো কেউ না কেউ আছে, আপনারা কেন সেই আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন না? আজকে এই যে 5 কোটি টাকা চাঁদা না পেয়ে পল্লবীতে ব্যবসায়ী হামলা করলো, ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা করলো, গুলি করলো, আহত হলো, এই ব্যাপারে কি ব্যবস্থা নিবে সরকার? আদৌ কি নিবে? কারণ প্রতিদিনই আমরা এই ধরনের ঘটনা দেখি, প্রতিদিনই। অনেকেই হয়তো একটা তৃপ্তির ঢেকুর তোলেন এই ভেবে যে না, এটা তো আসলে যুবলীগ, ছাত্রলীগ, যুবদল, ছাত্রদল ওরা করছে, সো এটা বিএনপি এটার খেসারত দেবে। না, বিএনপি একা এটার খেসারত দেবে না, পুরো বাংলাদেশকে এটার খেসারত দিতে হবে। এবং আজকে যারা অন্যান্য দল সহ নাচানাচি করছে, ক্ষমতার আশপাশে ঘোরাঘুরি করছে, ক্ষমতার কেক মিষ্টিগুলো খাচ্ছে, তাদের একজনের টিকিও কিন্তু আপনি পাবেন না। ক্ষমতা এখন কে কারা ভোগ করছে, কারা ভোগ করছে আপনি দেখতে পাচ্ছেন না? যার প্রধান উপদেষ্টা নিজেই বলছেন আমাকে ছাত্ররা অ্যাপয়েন্ট করেছে, তো অ্যাপয়েন্টমেন্ট কারা দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন না? যেখানে বাংলাদেশের 18 কোটি মানুষের কারো তার ব্যাপারে আপত্তি ছিল না, সকলেই তাকে তার আসনে বসিয়েছিল সম্মানের সাথে। ভোগ করছে বিএনপি? একদম না। বিএনপি যদি ক্ষমতা ভোগ করতো ভাই, তাহলে আমি আপনাকে আজকে বলি, জনাব তারেক রহমান এটা মেক শিওর করতো যে যার ছবিটা ভিডিওতে দেখা যাচ্ছে তাকে যেন সবচেয়ে প্রথমে আসামি করে গ্রেফতার করা হয়। আজকে তারেক রহমান সাহেব বাংলাদেশের সরকারের কাছে বারবার বলছে যে কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না, কারণ তাকে গ্রেফতার করলে তো থলের অনেকগুলো বেড়াল বের হবে। সরকার তো চায় না থলের বেড়ালগুলো বের হোক। এবং এই যে বিএনপিকে ক্ষমতা থেকে সরাতে গিয়ে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য যা যা করা দরকার তাই তাই করা, সংস্কারের নামে কুতর্ককে সামনে নিয়ে আসা, আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের কথা বলা, অদ্ভুত অদ্ভুত সব প্রস্তাব আনা, যেগুলো কিনা আপনি আপনার ম্যানিফেস্টোতে দেন। মানুষ যদি মনে করে আপনার এই সংস্কারগুলো দরকার, মানুষ আপনাকে ভোট দিবে, আপনি চালায় ক্ষমতায় যাবেন, অসুবিধা তো নাই। আপনি জল ঘোলা করার দরকার কি? আপনি বলেন আমি ক্ষমতায় গেলে এরপরে বাংলাদেশের ইলেকশন পিআর পদ্ধতিতে করব, বলেন আপনি ক্ষমতায় যান মানুষের ভোট নিয়ে। ভোট নেয়ার মুরদ নাই, মব বানানোর গোসাই, তাহলে তো ভাই বড় বিপদ। সো বাংলাদেশটাই যে বিএনপিকে ঠেকাতে গিয়ে নির্বাচনকে ঠেকানো, বিএনপিকে যাতে ক্ষমতায় যেতে না পারে সেই জন্য এইরকম মববাজিকে চূড়ান্ত প্রশ্রয় দেওয়া সরকারের তরফ থেকে, বিএনপিকে যাতে মেলাইন করা যায় সেই জন্য এই ধরনের ঘটনা কারা ঘটাচ্ছে তাদেরকে, মূল আসামিদেরকে মামলায় নাম না দেয়া, গ্রেপ্তার না করা, এগুলো কিন্তু বাংলাদেশের মানুষকে একসময় ভোগাবে। আর আপনারা যদি মনে করেন যে বিএনপি অন্য, আমি ডেভিলস অ্যাডভোকেটের মতন একটু কথা বলি, এনসিপি, জামাত সহ অন্যান্য দল তো বলছে বিএনপি এই করে, বিএনপি সেই করে, তাই যদি হয় মানুষ তার ভোটের মাধ্যমেই তো বিএনপিকে প্রত্যাখ্যান করতে পারে, যদি মানুষ প্রত্যাখ্যান করতে চায়। কিন্তু মানুষকে আপনি সেই রায়ের সুযোগই দেবেন না, মানে হচ্ছে আপনি নিজেও জানেন যে আপনি বিএনপি বিরুদ্ধে যা যা বলছেন এগুলো দেশের মানুষ গ্রহণ করছে না, মানুষ সুযোগ পেলেই বিএনপিকে ভোট দেবে এবং সেখানেই আপনাদের ভয়। ধন্যবাদ জনাব আনিস আলমগীর। গণ অভ্যুত্থান পরবর্তী যে রাজনীতি, সেখানে আসলে অস্থিরতা এখন কি নিয়ে
নির্বাচন, বিএনপির নেতারা বলছেন যে নির্বাচন নিয়ে সংকট তৈরি করছে, যার কারণে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নাজুক করছে, এবং নির্বাচন কেন্দ্রে কি অস্থিরতা কিনা আপনার কাছে কি মনে হয়? অস্বীকার করার উপায় নাই। আমি রুমিন ফারহানার কথা ধরে একটু কথা বলি, যে উনি বলছেন যে বিএনপি ক্ষমতা ভোগ করছে না। আমি মনে করি বিএনপি ক্ষমতা ভোগ করছে, এবং এই সমস্ত কর্মকাণ্ড যেগুলো ঘটছে এগুলোর জন্য বিএনপি দায় আছে। বিএনপি ক্ষমতা ভোগ করছে এবং এই সমস্ত যে কার্যক্রম হচ্ছে সরকার, এটার আমি একমত তারেক রহমানের সঙ্গে, যে আমরা তো ইয়েতে নাই, সরকারে নাই, তাহলে এগুলোকে, এই কালপিটগুলোকে কেন ধরছে না? আমি বিএনপিকে এটা অ্যাপ্রিসিয়েট করে যে বিএনপি এখন পর্যন্ত অনেকগুলো, আমার মনে হয় হাজারের উপরে, 4,000 তাদের কর্মীকে বহিষ্কার করেছে ইলেকশনের আগে। এটা কিন্তু সহজ কথা না। কিন্তু সরকার কি করেছে? সরকার কতজনকে গ্রেপ্তার করেছে সেই তালিকা আমরা দেখতে চাই, যে এতজন বিএনপি কালফিটকে আমরা গ্রেপ্তার করেছি এই কারণে, এবং বিএনপি নেতারা এর প্রতিবাদ করেছে। আমি তারেক রহমানকেও দেখিনি, আমি মির্জা ফখরুল সাহেবকেও দেখিনি, বা অন্য কোনো নেতাকেও দেখি নাই যে এই কালফিটকে বিএনপি করে, এই নেতাকে কেন গ্রেপ্তার করা হয়েছে। তার মানে কি সরকার চায় ডেলিভারেটলি, এবং সরকারের বা মেশিনারিজ যারা আছে তারা চায় বিএনপিকে ক্রমান্বয়ে জনগণের কাছে কালার্ট করা। এই কালার্ট করলে কি হচ্ছে, বিএনপি জনপ্রিয়তা কমবে, এবং আওয়ামী লীগকে মাইনাস করেছে, বিএনপিকেও মাইনাস করা যায় কিনা সেরকম একটা প্ল্যান এদের মধ্যে কাজ করছে আমি ধারণা করি। এবং এই ধারণা করার কারণ হচ্ছে যে জামাত যদি দীর্ঘায়িত হয় তাহলে জামাত এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবগুলো অলমোস্ট কাভার হয়ে যাবে, এবং এনসিপি একটা নতুন দল এখনো নিবন্ধন পায় নাই, তাদের গোড়া শক্ত হবে। সো এরা এই দুই দলটা যখন আরো শক্ত হবার সুযোগ পাচ্ছে, এবং বিএনপি যখন আরো তার অবনতি হচ্ছে দিন দিন, তাহলে এখানে লাভ কাদের হচ্ছে সেটা দেখতে হবে। এবং বিএনপি এবং সেই ক্ষেত্রে জামাত এবং এনসিপির মধ্যে কোয়ালিশন হওয়া ইলেকশন কেন্দ্রিক অস্বাভাবিক না। আপনি যদি কালকে রাতের খবরগুলো দেখেন, সাধারণ ছাত্রদের ব্যানারে যে সমস্ত মিছিলগুলো হয়েছে এগুলোতে কারা ছিল, এবং এই মিছিলগুলো থেকে ছাত্রদলকে, তারেক রহমানকে অবজ্ঞা করে স্লোগান দেওয়া হয়েছে, অশ্লীল স্লোগান, মুখে উচ্চারণ করা যাবে না এরকম অশ্লীল স্লোগান, এরা নাকি মেধাবী। এই সমস্ত স্লোগান দেওয়ার মানে কি? তার মানে হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল বিরোধী একটা জোট তৈরি হচ্ছে এখানে। সেই জোটে এনসিপি আছে, সেই জোটে জামাত আছে, এবং শিক্ষা প্রতিষ্ঠানের অলমোস্ট অল, দুই একটা বাদ দিয়ে সব কটাতেই জামাত শিবিরের লোকজন এই ভিসি হয়েছে। এরা অধিকাংশই জামাতের লোকজন, এটা সবাই জানে এবং অস্বীকারও করছে না। এবং আপনি দেখেছেন নিশ্চয়ই, স্বয়ং ওরা থ্রেটও দিয়েছে, বসাইছি তো আমরাই, আমাদের কথা শুনেন না কেন, প্রমাণই আছে, আপনার মুখের কথা না। সো ইনক্লুডিং ঢাকা ইউনিভার্সিটি। সো এইভাবে যদি চলতে থাকে, কিন্তু আপনি যদি বলেন যে তারেক রহমানরা কি একদম সাধু হিসাবে এখানে পেয়ে যাবেন, তাদের কি কোনো দায় নাই? তাদের নেতাকর্মীরা যেটা করছে, অবশ্যই সরকার যেমন এটা করছে তাদেরও দায় দায়িত্ব আসবে। কেন দায় দায়িত্ব আসবে? 5 আগস্ট একটা গণ অভ্যুত্থান হলো বা সরকার পরিবর্তন হলো, যেটাই বলি, সাধারণ মানুষ আশা করেছে একটা বৃহত্তর বিরোধী দলীয় নেতা যিনি এক্সাইল অবস্থান করছেন, যা দীর্ঘদিন যে কোনো কারণে হোক আসতে পারেন নাই, উনি আসবেন, উনি এসে এখানে নেতৃত্ব নেবেন। কিন্তু উনি দীর্ঘদিন অপেক্ষা করেছেন। উনি এক সময় বলছেন যে উনার মামলাগুলো আছে, উনার মামলাগুলো অলমোস্ট শেষ। তার মানে এর মধ্যে সরকার আগে বলতেন, আমি যেটুকু জেনেছি গোয়েন্দাদের তরফ থেকে, গোয়েন্দা রিপোর্টে উনার প্রাণের উপর আঘাত আসতে পারে, সেই জন্য উনাকে বারবার দেওয়া হতো যে লাইফ থ্রেট আছে, সে যাতে না আসে। তো 13 জুন ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের পর এগুলো তো সব উঠে যাওয়ার কথা। ইলেকশনের ডেডলাইন দিয়ে দিয়েছে, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। তারেক রহমান, আমি আশা করেছিলাম যে 5 আগস্টের আগেই বাংলাদেশে ফেরত আসবেন। 5 আগস্টে নিঃসন্দেহে তারা একটা উদযাপন করতে যাচ্ছেন শেখ হাসিনার সরকারের পতনের। সেই উপলক্ষে উনি দেশে আসবেন, তার আগে আসবেন। তার আশা শুধু তার দলের স্বার্থে নয়, দেশের গণতন্ত্রের স্বার্থেও জরুরি। একজন লিডার, বাংলাদেশের একটা বৃহত্তর রাজনৈতিক দল যখন দিশেহারা, তার কর্মীরা যখন এদিক সেদিক ঘোরাঘুরি করছে, অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, এখানে তাদের লিডারশিপের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। উনি যদি আসেন, উনি যদি এগুলো দমন করেন, তাহলে তার দলটা যেমন ঠিক হবে, তেমনি নির্বাচনী প্রক্রিয়াটা আরো এগিয়ে যাবে। এবং এই অন্যান্য যে সমস্ত ঘটনাগুলো তৈরি হওয়ার সুযোগ থাকে, ইলেকশনকে পিছিয়ে দেওয়ার যে সমস্ত কর্মকাণ্ড থাকে,
সেগুলো কিন্তু দূর হতে পারে। সো আমি মনে করি যে দেশের গণতন্ত্রের স্বার্থে এবং তার দলের স্বার্থে তারেক রহমানকে অবিলম্বে দেশে আসা উচিত এবং নেতৃত্বে হাল ধরা উচিত। অসংখ্য ধন্যবাদ। জি, আমরা এই আলোচনা আবারও ফিরতে চাই। প্রিয় দর্শক, আরএল দেশাপ্রতীকে আরো একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরএল দেশাপ্রতীকে আরো একবার স্বাগত জানাচ্ছি। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছে আসি। ক্ষমতার ভাগ-বাটোয়ারা ছাড়া সংস্কারে তাদের সমর্থন মেলেনি কথা বলেছেন আজকে নাহিদ ইসলাম। কেউ বলছেন লেভেল প্লেইং ফিল্ড নেই, কেউ বলছে পাতানো নির্বাচনের পথে হাঁটছে নির্বাচন কমিশন। সব অস্থিরতার মূল কি নির্বাচন, আর এই অস্থিরতার সমাধান কি? দেখুন, রাজনৈতিক দলগুলো অনেকগুলো বিষয়ে একমত হয়েছে। ফর এক্সাম্পল, একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হবেন না, 70 অনুচ্ছেদ, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে, সংসদীয় কমিটির প্রধান বিরোধী দল থেকে হবে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য, বাইক্যামেরাল পার্লামেন্ট সহ অনেকগুলো বিষয়ে সবগুলো দল একমত হয়েছে। আপনি আমাকে বলেন তো, তাহলে এই মুহূর্তে আপনারা কি আশা করছেন, বা দলগুলোকে আশা করছে, বা ঐক্যমত্য কমিশনের যিনি প্রধান এবং সহপ্রধান তারা কি আশা করছেন যে সকল দল সকল বিষয়ে একদম এক সুরে একমত হয়ে কথা বলবে? এটা তো হতে পারে না। তাহলে তো আর আলোচনার প্রয়োজনই ছিল না। বরং আমরা দ্বিচারিতা দেখছি বিভিন্ন দলের মধ্যে। বিএনপি বেচারা নির্বাচনের কথা বলছে আজকে থেকে না, গত 17 বছর থেকে বলছে। বিএনপি নতুন করে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা আজকে বলে নাই। বিএনপি কিন্তু এখনো তার কনস্টিটিউয়েন্সিগুলোতে কাকে কোথায় নমিনেশন দিচ্ছে এই ডিক্লারেশন দেয় নাই। কিন্তু যারা পিআর পদ্ধতির নির্বাচন চায় তারা আবার আসন ভিত্তিক ক্যান্ডিডেট নমিনেট করে বসে আছে। তো তাহলে আপনি মুখে বলছেন আপনি পিআর চান, কিন্তু আপনি কাজ করছেন 300 আসনে 300 প্রার্থী, মানে ফার্স্ট পাস দ্য পোস্টের পথে আপনি যাচ্ছেন। তার মানে আপনার কথার সাথে তো আপনার কাজ মিলছে না, কথার সাথে তো আপনার কাজ মিলছে না। আবার অন্যদিকে এনসিপির একজন মানে প্রমিনেন্ট নেতা বলছেন 300 আসনের মধ্যে 300টাই এনসিপি পাবে। তার মানে কি ফার্স্ট পাস দ্য পোস্টে পাবে? পিআর পদ্ধতিতে তো আর 300 হতে পারে না, এটা সবার মধ্যে ভাগ হবে, একমাত্র ফার্স্ট পাস দ্য পোস্টে এটা সম্ভব। সো আপনি তাহলে দ্বিচারিতাগুলো লক্ষ্য করেন। আমি এটুকুই শুধু বলবো, বাংলাদেশের মানুষ কিন্তু দ্বিচারিতার শক্ত জবাব দেয়। শেখ হাসিনা বলেছিল নির্বাচনে যে যাবে এরশাদের অধীনে সে জাতীয় বেঈমান। পরের দিন সে নির্বাচনে গিয়েছিল, 86 নির্বাচনে। বাংলাদেশের মানুষ কিন্তু তাকে ক্ষমা করে নাই। 91 এর ব্যালট বাক্সে সেটার জবাব বাংলাদেশের মানুষ দিয়েছিল। এখন যারা দ্বিচারিতা করছে, মুখে বলছে পিআর, এদিকে 300 আসনে ক্যান্ডিডেট রেডি, মুখে বলছে পিআর, কিন্তু এদিকে 300 আসনে জিতবে বলে বলাবাজি করছে, তাদেরকেও কিন্তু বাংলাদেশের মানুষ হিসাবের মধ্যে আনবে। সো মানুষ খুব ভালো বুঝে কোনটা আপনি জেনুইনলি বলছেন, কোনটা আপনি মিন করছেন, কোনটা আপনি কাজে পরিণত করবেন বলে বলছেন। ধরুন আজকে যদি বিএনপি বলে হ্যাঁ আমি যা সংস্কার 2000 প্রস্তাবের 2000টাতেই রাজি, দেন ঠিক আছে আসেন নির্বাচন করি, সেটা তো বিএনপি জিতবে। জিতার পর যদি বিএনপি একটাও না মানে তখন কি করবেন? বিএনপি কথা এবং কাজে এক হয়ে চলতে চাইছে বলেই বিএনপি কিছুটাতে রাজি হচ্ছে, ছাড় দিচ্ছে, কিছুটাতে বলছে ছাড় দেব না। অসংখ্য ধন্যবাদ জনাব আনিসা আমকি। আপনাকে দিয়ে শেষ করতে চাই, সব অস্থিরতার মূল কি নির্বাচন, আর এই অস্থিরতার সমাধান কি? সমাধানও নির্বাচন। ডক্টর ইউনূসের উচিত, রুমিন ফারহানা খুবই সুন্দর করে বললেন যে যে সমস্ত ইস্যুগুলোতে আমাদের ঐক্যমত হয়ে গেছে, আর কতটুকু ঐক্যমত দরকার? এনাফ যেটুকু হয়েছে। এবং আমি তো খুব বেশি দরকারও মনে করছিলাম না। আমি মনে করছিলাম যে কেয়ারটেকার গভর্নমেন্টে কি হবে সেটা হচ্ছে নাম্বার 1 প্রায়োরিটি। তারপর ইলেকশন করো ভাই, ইলেকশন করে যাও, কারণ ওইটার জন্যই তো আমাদের এত সংগ্রাম এত বছর ধরে করলো। ইলেকশন নিয়ে এক দলীয় ইলেকশন করতে হলো। তো সেটা যখন হয়ে যায়, বাকি এখন আরো কিছু হচ্ছে, প্রধানমন্ত্রী কয়বার থাকবে, হেন তেন অনেকগুলা দ্বিকক্ষ বিশিষ্ট সবকিছু, কোনটায় যে আমার আপত্তি আছে তা না, সবকিছু ঠিক মতো হচ্ছে। এখন অবিলম্বে ইলেকশনের প্রস্তুতি নেওয়া দরকার, ইলেকশনের দিকে যাওয়া দরকার। কারণ এই ইলেকশন যদি না হয় আমাদের সমাজ যে কোথায় যাবে, রাজনৈতিক পরিস্থিতি যে কোথায় যাবে, অর্থনীতির যে কতটা 12টা বাজবে, এটা এখনো এরা টের পাচ্ছে না। আজকে আপনি দেখেছেন যে শ্যামলীতে একজন লোকের থেকে চিন্তাই করছে, শুধু চিন্তাই না, তার থেকে টাকা পয়সা নিছে, শার্ট নিছে, ইয়েও নিয়ে নিছে, জুতা পর্যন্ত নিয়ে গেছে। তাহলে কোথায় যাচ্ছে বুঝেন? এখন ওনারা তো প্যাপও করে চলেন, ওনাদের তো পুলিশ আছে, ওনারা তো টের পাচ্ছে না যে সমাজে বাইরে কিভাবে চলা। আমরা টের পাচ্ছি যে আমাদের মবেরও ভয় আর ছিনতাইকারীরও ভয়, আমাদের দুই ধরনের ভয়, ওনাদের তো কোনোটাই ভয় নাই।
সো ওনারা আসলে উপলব্ধি করেন না। এটা একটা মানে একটা দুর্ভাগ্যের যে বিষয় যে চেয়ারে বসলে আর বাকিটা খবর থাকে না। এখন ওনারা এমন সব হাওয়াতে পাচ্ছেন, আরো 5 বছর থাকবেন, 5 বছর তাদেরকে যদি রাখা হয়, এই যে বিএনপিকে আপনি খেয়াল করে দেখেন, মানুষ বলতেছে আমরা ভোট দিতে পারি নাই, যে লোকগুলো বলতেছে আমরা এতদিন ধরে ভোট দিতে পারি নাই, সেই লোকগুলোকে মোটিভেট করে বলতেছে আরো 5 বছর আপনি থাকেন। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে হচ্ছে যে ওনাদের থাকার যে লিপসা, ওনার যে ক্ষমতার লিপসা, উনি ভালো করে বলছেন এটা তো বিদেশ থেকে আসছে, আইসা খাইয়া দেয় আবার চলে যাবে। এই এর মধ্যে যত লুটপাট করতে পারে সেই লুটপাট যাতে ঠিক মতো হয়। এই যে একটা অর্থনৈতিক বাংলাদেশে একটা ট্যাক্সের যে বড় একটা ঝামেলাতে বললো আমেরিকার সাথে, কি গোড়া ডিমটা নিয়েছে 3 দিন বৈঠক করে, কিছু হয় নাই, এখন বলছে দেখা যাবে, আশ্বাস দিয়েছে। তো এইভাবে প্রতিটা সেক্টরে কমবে, প্রতিটা সেক্টরে বাংলাদেশ বিপর্যয়কর অবস্থায় থাকবে। আইন শৃঙ্খলা থেকে শুরু করে, অর্থনীতি থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, সর্বত্র, চিকিৎসা জাহান্নাম হয়ে যাচ্ছে। তো এখন একটাই উপায় হচ্ছে সুন্দর একটা ইলেকশন দিয়ে শান্তিপূর্ণভাবে হস্তান্তর করা। সেটা যদি জামাত আসে, এনসিপি আসে, বিএনপি আসে, কিচ্ছু আসে যায় না। বিএনপিকে কালার করা উচিত না যে তারা কেন নির্বাচন চাচ্ছে, এই ইস্যুতে তাদেরকে ট্রোল করতেছে। আরে কেন রে ভাই, এই ইলেকশনের জন্যই তো এত কিছু হলো, ইলেকশনের জন্য তো শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হলো, তাহলে নির্বাচন চাওয়াটা অপরাধ কিভাবে? একটা গণতান্ত্রিক সমাজে তো সরকার পরিবর্তনের প্রধান উপায় হচ্ছে এটাই। আমি এটুকু বলবো যে ডক্টর ইউনূস যাতে অবিলম্বে ইলেকশন দেন, এবং সেটা আরো ভালো হয় যদি ডিসেম্বরের মধ্যে দিয়ে যান। অসংখ্য ধন্যবাদ জনাব আনিস আলমগীর এবং ব্যারিস্টার রুমিন ফারহানা, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আড়াই ল্যাঙ্গুয়েজ চ্যানেল এন্ড স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।